রোজার দিন বলে আমরা সারাক্ষণ ব্যস্ত থাকবো রান্না বাড়া খাওয়া দাওয়া, সেটা কিন্তু একদমই ঠিক নয়। নিজের জন্য কিন্তু একটু সময় বের করে নিতে হবে। রোজার দিনের ইবাদত কিন্তু আল্লাহ তাআলা অনেক তাড়াতাড়ি কবুল করে। তো আমরা চেষ্টা করব রোজার দিনে কাজকর্মর পাশাপাশি যেন আল্লাহ তাআলার কাজও আমরা করতে পারি। যেমন আমি সবসময় যেভাবে করি, তো ভাবলাম আজকে ছোট করে আপনাদের সাথে শেয়ার করব। মানে আমার আজকের এই ছোট ভিডিওতে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করব যে রোজার দিনগুলোতে আমি কিভাবে কাজকর্ম করার পাশাপাশি কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া সব কিছুই করি। বছরের সব দিনগুলোতেই কিন্তু আমরা নামাজ পড়ি, তারপরে কোরআন তেলাওয়াত করি। কিন্তু রোজার মাসের কিন্তু ইবাদতটা আল্লাহ তাআলা কবুল করে অনেক তাড়াতাড়ি। তো সেই সকল বিষয়ে আজকের ব্লগে আমি কথা বলবো। আর এখানে আমি কিছু ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা অবশ্য আমার আরও 2-3 দিন আগের ব্লগ আমি করেছিলাম, তখন আর ব্লগটা আপলোড করতে পারিনি। তো ভাবলাম আজকে রোজার ব্লগের সাথে আমি অ্যাড করে দিই। তো এখানে কিছু ফুলকপি আমি হাফ সিদ্ধ করে নিয়েছি, আর এটা আমি ফ্রোজেন করে রেখে দেব। যেহেতু আমাদের অনেকগুলো ফুলকপি আপনাদের ভাইয়া কিনে নিয়ে এসেছিলো, সেগুলো আমি খেয়ে শেষ করতে পারিনি। তো সেজন্য আমি বেশ পরিমাণে ফুলকপি এখানে হাফ সিদ্ধ করে তারপর ফ্রোজেন করে রেখে দিচ্ছি। সাথে কিছু ব্রোকলি ছিল, সেগুলোও রেখে দিচ্ছি। ব্রোকলিটাও হাফ সিদ্ধ করে নেব, তেমন বেশি সিদ্ধ করা যাবে না। ব্রোকলির কালারটা যখন চেঞ্জ হয়ে এসেছে তখনই কিন্তু আমি একটা বাস্কেটে তুলে নিচ্ছি। সবজিটা ঠান্ডা করে তারপর বক্সে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। তখনই কিন্তু এটা নামিয়ে আপনারা খেতে পারবেন। তবে নামানোর সাথে সাথেই কিন্তু এটা রান্নার কাজে ব্যবহার করতে হবে। কিছুক্ষণ আগে নামিয়ে কিছুতেই রাখা যাবে না, তাহলে সবজি থেকে পানি ছেড়ে দিবে। আমি সবসময় যেভাবে করি, যে সবজিগুলো আমরা সবসময় পাই না সেগুলো কিন্তু আমি এভাবে ফ্রোজেন করে রেখে দিই। তো ভাবলাম আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, আর আপনাদেরও কাজে লাগবে। তো এই যে ফুলকপি আর ব্রোকলিটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি বক্সে ভরে তারপর ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আর রোজার দিনগুলোতে আমি কিভাবে আমার জন্য সময় বের করে নেই সেটা তো আমি আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করি। যেমন কোরআন তেলাওয়াতের ব্যাপারটা, কোরআন তো আমরা অনেকেই খতম করে থাকি, আবার অনেকে সময়ের জন্য করি না। সময়ের জন্য বিশেষ করে আমাদের কোরআন পড়া হয় না। তো আমি কিন্তু সব সময় করি ফজরের নামাজ পড়ে তারপর কিন্তু আমি 1 ঘন্টা হাতে সময় নেই যে আমি কোরআন তেলাওয়াত আজকে করব। 1 ঘন্টার মধ্যে আমি যতটুকু পড়তে পারি, 2 পারা 3 পারা যতটুকু পারি আর কি, চেষ্টা করি পড়ার জন্য। আর মাগরিবের নামাজ পড়ার পর কিন্তু আমি হাতে 1 ঘন্টা টাইম রাখি। মাগরিবের নামাজ পড়ে যে অজুটা থাকে, ওই অজু অবস্থায় কিন্তু আমি কোরআন তেলাওয়াত করি একদম এশারের নামাজ পর্যন্ত। এশারের আজান দেওয়ার পর কিন্তু আমি তারাবি পড়ি, এশার নামাজ পড়ি, তখন আর আমি কোরআন তেলাওয়াত করি না, অন্য কাজগুলো করে নিই। আবারও কিন্তু ফজর নামাজ আমি এভাবে কিন্তু 2 নামাজের ওয়াক্তে আমি কিন্তু ভাগ করে নিয়েছি, যে আমি আমার নিজের জন্য যে আমি কখন কাজগুলোর পাশাপাশি আমি আল্লাহ তাআলার কাজ করতে পারবো। তো সবসময় আমি এভাবেই করি। ফজরের নামাজ পর কিন্তু আমার অনেক টাইম থাকে, তখন বাচ্চাদের স্কুল থাকে না, সংসারে নাস্তা পানি খাওয়া এগুলো নিয়ে কোনো টেনশন থাকে না। তো 6টা থেকে 7টা পর্যন্ত আমি কোরআন পড়ে তারপর 8টার দিকে আমি শুয়ে পড়ি। 10টা-11টা ঘুম থেকে উঠে কোনো সমস্যা হয় না, তখন আবার রান্নাঘরে কাজকর্ম আগের মতো করতে পারি বা বাচ্চাদের জন্য টাইম বের করে নিতে পারি। তো এইভাবে আপনারা করে নিতে পারেন। আর রোজা রমজানের দিন কিন্তু টাইম অনেক তাড়াতাড়ি চলে যায়, সেই টাইমের পাশাপাশি কিন্তু আমাদের কিন্তু এবাদতও করতে হবে। শুধু যে এবাদতের পাশাপাশি আমরা অন্য কিছু করব না, যে খাওয়া দাওয়া করা বাদ দিয়ে দিব তাও চলবে না, যে আমরা আল্লাহ তাআলার কাজ করা বাদ দিয়ে দেব সেটাও কিন্তু চলবে না। আমাদেরকে সব কিছুই কিন্তু মেনে চলতে হবে, সব কিছুই করে নিতে হবে। তবে টাইমিংটা নিজে থেকে সেট করে নিতে হবে নিজের জন্য। তো আমি এভাবে করি রোজার মাসটাতে। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু আজকে 20 পারায় চলে এসেছি কোরআন শরীফের। আমি ভাবছি যে 10-12 রোজার মধ্যে আমি খতম দিয়ে ফেলবো। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর তো আপনারাও চেষ্টা করবেন কোরআন তেলাওয়াত করার বা পাশাপাশি কোরআন খতম করার। রমজান মাসে কিন্তু আমার নানু যখন বেঁচে ছিলেন তখন আমার নানু প্রতি রোজায় 5-6 খতম দিয়ে ফেলতো, অনেক সময় 7 খতমও সে দিয়ে ফেলতো। সারাক্ষণ সে শুধু নামাজ রোজা নিয়ে ব্যস্ত ছিল। তো আমার নানুর মতো তো আর আমরা হতে পারবো না। সংসার নিয়ে আমরা যতটা টেনশন করি, আমার নানু কিন্তু সংসার নিয়ে অতটা টেনশন করতো না। সে সারাক্ষণ শুধু কোরআন তেলাওয়াত নিয়ে পড়ে থাকতো। আমি ছোটোবেলায় থেকে দেখে এসেছি আমার নানু সবসময় বোরকা পরে থাকতো, ঘরে বাহিরে যে কোনো জায়গায় তার পরনে বোরকা থাকতো। সে যখন গোসল করতো তখন কিন্তু চারপাশে তো তার সব কিছু পর্দা করে চলতো। ঘরের মধ্যে সে কাপড় শুকাতো, কখনোই সে বাহিরে কাপড় শুকাতে দিত না। যে বাহিরে কাপড় শুকাতে দিলে তার গুনাহ হবে, অন্য লোক যখন দেখবে তখন তার গুনাহ হবে, এভাবে সে চলাফেরা করতো। তো সেই দিনগুলোর কথা যখন মনে পড়ে, তখন আমি অনেক ছোট ছিলাম। তো সেই কথাগুলো যখন মনে পড়ে, তার কিছুই তো আমরা করতে পারছি না। তবে আমার আম্মু অনেকটাই করার চেষ্টা করে, আমার নানুর মতো কোরআন তেলাওয়াত করা, পর্দায় থাকা। আমার যখন নতুন বিয়ে হয়েছে তখন আমার শ্বশুর আমাদের বাড়িতে বেড়াতে আসছে। তো ডাইনিংয়ের উপর যখন খাবার দেওয়া হয়েছে, অনেকে তো দেখি ডাইনিংয়ের উপরে খাবার দেওয়ার পর যখন গেস্ট আসে সবাই একসাথে বসে কথা বলে আসা যাওয়া করে, খাবার দেয়, এরকম একটা অবস্থা।
তো আমার আম্মু কিন্তু পর্দার আড়াল থেকে ডাইনিংয়ের মধ্যে খাবার দিচ্ছিল, কিছুতেই কাছে যাচ্ছিল না। তখন আমার শ্বশুর বলতেছে যে, "আমার সামনে আসেন বেয়াইন, আমরা সবাই মিলে একসাথে খাওয়া-দাওয়া করি।" তো আমার আম্মু কিছু বলে না। তখন আমি বলে দিলাম যে, "আমার আম্মু আপনার সামনে আসবে না।" কখনোই কিন্তু আমার আম্মু অন্য পুরুষের কাছে যায় না, মানে সামনে দেখা দেয় না। তো এই ব্যাপারটা শুনে আমার শ্বশুর অবাক হয়ে গিয়েছে যে সত্যিই কি তাই নাকি? কিন্তু আমার শ্বশুর কখনোই আমার আম্মুকে দেখেনি। দূর থেকে হয়তো কথা হতো, পর্দার আড়াল থেকে কেমন আছেন, কি আসে-বসে এইভাবে কথা হতো। কিন্তু কাছাকাছি কখনোই বসে কথা বলতেন না। এই জিনিসটা আমার আম্মু সবসময় মানে এভয়েড করার চেষ্টা করে। এটা আমার আম্মু কখনোই পছন্দ করে না। আর আমাদের বাসায় যখন আসে আমার আম্মু, যে আমার গেস্ট আসে বা আমার ননদের জামাই যারা আসে তাদের থেকেও কিন্তু সে দূরে থাকার চেষ্টা করে। এমনকি সে বাহিরের খাবার খেতেও পছন্দ করে না। রেস্টুরেন্টে যে পুরুষ লোকেরা রান্না করে পরোটা এটা সেটা তৈরি করে, সেগুলো আমার আম্মু খেতে পছন্দ করে না। সে নিজের হাতে রান্না করে খেতে ভীষণ পছন্দ করে। আমার বাসায় একবার এসেছিল। আমার আম্মু তো প্রায় সময় আমার বাসায় আসে। তো আপনাদের ভাইয়া বা আমার ননদের জামাই আগে যখন আমার বাসায় আসতো তখন অনেকবার আমার ননদের জামাই আমার বাসায় এসেছে। তখন কিন্তু আমার ননদের জামাই অনেকবার রান্নাও করেছে। তখন আমি আম্মুকে জিজ্ঞেস করলাম যে, "আম্মু কেন খাবার খাচ্ছে না?" মানে ডাইনিংয়ে খাবার দিয়ে রেখেছি। আমি ভুলেই গিয়েছিলাম যে পুরুষ লোক যখন রান্না করে তখন আম্মু সেটা খেতে পছন্দ করে না। পরে থেকে আম্মু নিজেই রান্না করে খেত। আর আমার ননদের জামাই তো প্রায় সময় আমাদের বাসায় যখন আসতো তখন আপনাদের ভাই অসুস্থ ছিল। তো সে কিন্তু নিজে থেকেই রান্না করতো আর সবাইকে খাওয়াতো। আর সংসারে কাজকর্ম নিয়ে আমি ব্যস্ত ছিলাম। বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া আসা করতাম। তো সেই সময়টাতে কিন্তু আপনাদের ভাইয়া অনেক অসুস্থ ছিল। ২০১০ এর কথা আপনাদের সাথে বললাম আরকি। তো যাই হোক, এক কথা বলতে গিয়ে আরেক কথায় চলে গিয়েছি। কোথা থেকে কোথায় চলে এসেছি জানি না। তো রান্না-বাড়া এখন মনোযোগী হই। আমি ইফতারের জন্য আজকে চাউমিন রান্না করতেছি। এখানে আমি কিছু সসেস, বাঁধাকপি, গাজর এগুলো দিয়ে আজকে চাউমিন রান্না করছি। আর পাশাপাশি আমি কিছু পেঁয়াজও ভেজে নিব। বলি যে প্রতিদিনই আমি ভাজা-পোড়া করব না। তারপরে প্রতিদিনের ইফতারের মধ্যে বেগুনি, পেঁয়াজু এটা সেটা হয়েই থাকে। তো চাউমিনটা আমার কাছে বিশেষ করে খেতে ভীষণ ভালো লাগে। অল্প মশলায় যখন চাউমিন রান্না করা হয় সেটা খেতে ভীষণ ভালো লাগে। আমাদের বাসায় হাতে বানানো সস দিয়ে এখন আমরা ফ্রাইড রাইস, চাউমিন যেকোনো খাবারই খেতে পারি। আর আমার বাচ্চারা বলতেছে যে ওদের কাছে নাকি ভালোই লাগছে, যে সসটা খেতে খারাপ লাগেনি, অনেক বেশি মজা হয়েছে। তো আমার বাচ্চারা যেহেতু পছন্দ করেছে সেজন্য আপনাদের ভাইয়াকে বললাম আরও টমেটো নিয়ে আসার জন্য। আপনাদের ভাইয়া যে লোক থেকে টমেটো নিয়ে আসে সবসময় তাকে বলেছে আরও ৪০ কেজি টমেটো দেওয়ার জন্য। ৪০ কেজি টমেটো দিয়ে আমি আবারও সস বানিয়ে বাচ্চাদের জন্য রেখে দিব। যেহেতু বাচ্চারা পছন্দ করেছে, তো সেজন্য ভাবলাম এখন আর সমস্যা নেই, বাসায় টমেটো সসটা তৈরি করতে পারবো। অনেক সময় দেখা গিয়েছে যে বাজার থেকে আমরা যে সসটা কিনে নিয়ে আসি সেটা বাচ্চারা খেয়ে অভ্যস্ত হয়ে যায়। বাসায় যখন যেটা তৈরি করি সেটা বাচ্চারা খেতে পারে না। তবে আমি প্রথমে তৈরি করেছিলাম ১০ কেজির মতো। ভাবলাম এটা তৈরি করে দেখি বাচ্চারা খাবে কিনা। পরে দেখি আমার ২ বোতল সস শেষ হয়ে গিয়েছে ইফতারি আইটেম খাবার খেতে গিয়ে। ওরা বলছে এটা সস আরও বেশি মজা হয়েছে। তো সেজন্য ভাবলাম আমি বাসায় তৈরি করব সস, করে তারপর ফ্রিজে রেখে দেব। তো আপনাদের ভাইয়াকে বলেছি আরও বেশি পরিমাণে টমেটো নিয়ে আসার জন্য। তো চিকেন চাউমিনটা আমার রান্না করা হয়ে গিয়েছে। আমি এখানে যেহেতু চিকেন সসেসটা ইউজ করেছি সেজন্য আমি চিকেন চাউমিনটাই বলেছি। সাথে আমি বিভিন্ন ধরনের সবজিও অ্যাড করেছি। আর এখানে আমি পেঁয়াজও ভেজে নিয়েছি। পেঁয়াজের ব্যাটারটা আজকে আমি একটু বেশি পরিমাণে গুলিয়ে ফেলেছি, যেহেতু শুধু বাচ্চারাই খাবে। আপনাদের ভাইয়া তো ফ্রাই ফুডটা একদমই খায় না। তো সেজন্য আমি এখানে ২ ভাগে কিন্তু পেঁয়াজটা ভেজে নিয়েছি। একটা একটু বড় সাইজ করে নিয়েছি আর একটা ছোট, ছোট করে নিয়েছি যেন বাচ্চারা ২ টা থেকেই খেতে পারে। আর এখানে কিছু আনারস নিয়ে এসেছে আপনাদের ভাইয়া। আনারসগুলো কেটে আমি ফ্রিজে রেখে দেবো। আর এখানে আমি শরবত তৈরি করে নিয়েছি। ট্যাং, চিয়া সিড, লেবু, ইসবগুল সব কিছু দিয়ে তারপর নরমাল ফ্রিজে রেখে দেবো এটা ঠান্ডা হওয়ার জন্য। আমি সবসময় এভাবে জুস বানিয়ে তারপর ফ্রিজে রেখে দেই। পরে আজানের পর কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। প্রথম রোজায় আমি কিন্তু তৈরি করেছিলাম হালিম তৈরি করেছিলাম এখানে, বিফ হালিম। তো হালিমগুলো আমরা খেয়ে শেষ করতে পারিনি, যেহেতু বাসায় হালিম তৈরি করেছি অনেকগুলো হয়ে গিয়েছে, সেগুলো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম আজকে একটু হালিমটা গরম করে নিই আর বাচ্চাদের জন্য হালিম রেডি করি। আর এই যে হালিমটা রেডি করে নিয়েছি, ভীষণ মজা হয়েছে হালিমটা, আমরা বাসায় তৈরি করেছি, খেতে ভালোই লেগেছে। তো ভাবলাম আবারও হালিম তৈরি করব, কারণ একবার হালিম তৈরি করার পর বাচ্চারাও বলছে খেতে মজা হয়েছে। তো ভাবলাম আরেকবার হালিম তৈরি করে দিব ওদেরকে। তো ইফতারের টাইম হয়ে গিয়েছে, প্রায় আরও ৩ থেকে ৪ মিনিটের মতো টাইম আছে। তো বাচ্চাদের বললাম সব কিছু তোমরা একটু রেডি করে নাও, গুছিয়ে নাও। তো ওরা কিন্তু সব কিছু রেডি করে নিচ্ছে। আর এখানে আমি কিছু লাল আটার রুটি তৈরি করেছি আপনাদের ভাইয়ার জন্য। তো আপনাদের ভাইয়া কিন্তু লাল আটার রুটিটা খেতে ভীষণ পছন্দ করে। আর এই যে মিরার প্লেট সাজিয়ে নিয়ে তারপর বসে আছে। তো সবার লাস্টে আমি বললাম যে ডিম হলে আরও বেশি ভালো হতো, ডিম ভাজতে আমি ভুলেই গিয়েছি। পরে মীরা গিয়েছে ডিম ভাজার জন্য, সে যে তারপর ডিম ভেজে নিয়ে এসেছে। এই যে ডিম ভাজা হয়ে গিয়েছে। তো ৩ বাচ্চাকে ৩টা ডিম ভেজে দিয়ে দিয়েছি।
তো এই তো আজকের ইফতার টেবিলে আমরা এই ধরনের খাবার নিয়ে বসেছি। ভাজা পোড়া খাবো না বলি তারপরেও কিন্তু সামনে চলে আসে। আর ওই যে বলেছিলাম মাগরিবের নামাজের পরই কিন্তু আমি ইফতার করে মাগরিবের নামাজ পড়ে তারপর কোরআন তেলাওয়াত করার জন্য বসে যাই। তো কোরআন পড়ার জন্য বসে গিয়েছি আর সবসময় আমি বাচ্চাদেরকেও একটু পড়ানোর চেষ্টা করি। তারপরও দেখি কতটুকু